বর্ষাকাল এলেই মনটা পাহাড়ে যাওয়ার বাইনে ধরে, আর উত্তরবঙ্গ যখন হাতের কাছেই তাই আর চিন্তাও থাকে না। তবে এবারের বৃষ্টিতে দার্জিলিং নয়, বরং এমন এক অফবিট জায়গার খোঁজ দেব যাকে মিনি পেহেলগাঁও নামেও ডাকা হয়। সাথে আবার রয়েছে পাহাড়ে বাইক রাইড। সব মিলিয়ে এই ভ্রমণ কাহিনী না বলে থাকা যায় না। তাই আজকের পর্বে তোমাদের বলবো কলকাতা থেকে মাঝিধুরা যাওয়ার গল্প। সময় তখন রাত 9টা, আর দিন ছিল 2রা জুন। কলকাতার এসপ্ল্যানেড থেকে 1500 টাকার টিকিট নিয়ে এসি ভলভো করে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা এনজিপি বাস স্ট্যান্ড বা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ড থেকে এসে আগে একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা বাইক রেন্ট নেব। কোথা থেকে রেন্ট নেব সব কিছুই জানাবো, কথা অলরেডি হয়ে গেছে। এবং যাচ্ছি দুটো অফবিট প্লেসে, যেখানে খবর খুব একটা সচরাচর পাওয়া যায় না এবং যেটা অ্যাকচুয়ালি অফবিট। তবে তার আগে ফ্রেশ হওয়ার জন্য আমরা রয়েছি এখন মান্নিয়া রেসিডেন্সিতে। এখানে 600 টাকা নিল, আমাদের 1 থেকে 1.5 ঘন্টা দিল ফ্রেশ হওয়ার জন্য। রুম টুম পরিষ্কার, বাথরুমও পরিষ্কার। তো আসার পরে অনেকে বলছিল 1000 টাকা 1500 টাকা, কিন্তু এইখানে এসে কথা বললাম এবং 600 টাকায় হয়ে গেল। বাস স্ট্যান্ড থেকে 100 টাকায় টোটো রিজার্ভ করে আমরা চলে গেছিলাম বাইক রেন্ট জোনে। আগের পর্বেই তোমরা দেখেছো সেখানে কি কি বাইকের অপশন রয়েছে এবং কত কি ভাড়া। তাও বলে দিই, এখানে 500 টাকা স্কুটি থেকে প্রায় 2000-2500 টাকা অব্দি বিভিন্ন ধরনের বাইক রয়েছে। সেই ভিডিওটা দেখতে গেলে উপরে আই বাটনে আমি লিংক দিয়ে দিচ্ছি। তাও চ্যানেল দেখে যদি কেউ আসে আমি তার জন্য কিন্তু ডিসকাউন্ট রাখবো। আচ্ছা, চ্যানেলের কি তোমার সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠাতে লাগবে, তাহলে ডিসকাউন্টটা হবে। তাই এই ডিসকাউন্টটা যদি পেতে হয় তাহলে আমাদের চ্যানেলকে চট করে সাবস্ক্রাইব করে দাও। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এবং আমরা বাইক রেন্ট নিয়ে নিয়েছি আমার পছন্দের বাইক, হিমালয়ান 411 বা 410 যেটা আর কি, সেই বাইকটা, যেটা দেরাদুনেও চালিয়েছিলাম এবং আবারও চালাচ্ছি, এবং পিলিয়ন নিয়ে এবং সাথে লাগেজ ফাগেজ সব নিয়ে একদম বেরিয়ে পড়েছি সকাল 11টার মধ্যে। এইবারে আসি আসল কথাতে। আমরা এইবারে প্ল্যান করেছি দার্জিলিংয়ের দুটো অফবিট জায়গায় যাওয়ার। অফবিট মানে এমনই অফবিট যেখানে তোমরা টাওয়ার পাবে না, হয়তো খুব বেশি হোমস্টেও পাবে না, এবং তার সাথে সাথে তোমরা খাবারের দোকানপত্র এইগুলো হয়তো খুবই কম পাবে বা নাও পেতে পারো আশেপাশে। সেই রকমই একটা জায়গায় আজকে যাচ্ছি যার নাম হচ্ছে মাঝিধুরা। আর দার্জিলিং ঘুম হয়েও যাওয়া যায়, কিন্তু আমার মিরিকের রাস্তাটা খুব বেশি পছন্দের। এইরকম হিমালয়ান নিয়েছি, এত সুন্দর বাইক, এত ভালো কন্ডিশনের বাইক, এবং তার সাথে আমার খুব পছন্দের বাইক। সেই বাইক নিয়ে একটু ভালো রাস্তায় যেতে ইচ্ছা করে, একটু সিনিক রাস্তায় আসলে যেতে ইচ্ছা করে, যেটা হলো মিরিকের রাস্তা। তাই মিরিকের রাস্তা দিয়েই যাবো, হয়তো সেবকের রাস্তা দিয়ে ফিরবো। এই রাস্তা কিরকম এবং কিভাবে যাবে পুরো ডিটেলসই এই ভিডিওতে থাকবে। এই ভিডিওটা মূলত মোটো ব্লগ, শিলিগুড়ি থেকে মাঝিধুরা কিভাবে যাবে এবং তার রাস্তার কন্ডিশন এবং মাঝে আমরা কি করছি, কোথায় থাকছি, সেই জিনিসগুলো তোমাদেরকে এই ব্লগে তোমরা পেয়ে যাবে। যে রাস্তাটায় অনেক দিন ধরে বাইক চালানোর ইচ্ছে ছিল সেখানে চলে এসেছি। এই যে ডান দিকে, এই দিকে চলে গেলে হচ্ছে ঘুম দার্জিলিং, কিন্তু আমরা যাব হচ্ছে মিরিকের দিকে। পাহাড়ও দেখা গেছে, কারণ এই রাস্তাটা বেশি সিনিক এবং ফাঁকা এবং কম কনজাস্টেড। এটা আরও যদি তোমরা মোটো ব্লগ দেখতে চাও এবং আমাকে মোটো ব্লগার হিসেবে দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে এমনি ট্রাভেল ব্লগের সাথে সাথে আমি মোটো ব্লগটাতেও একটু বেশি ফোকাস করব। মিরিকের গেট, এবং এখান থেকে দার্জিলিংও যাওয়া যায়, এদিক থেকেও নর্থ বেঙ্গলের সব যাওয়া যায়। 3টে রাস্তা রয়েছে, সেবক হয়ে, দার্জিলিং হয়ে, মানে ওই ঘুমের রাস্তাটা হয়ে, আর এই মিরিক হয়ে। আমার এই মিরিকের রাস্তাটা ইউটিউব, মানে আমি গাড়িতে এসেছি কয়েকবার, কিন্তু এই রাস্তাটায় বাইক চালানোর জন্য আমার খুব ভালো লাগে, কারণ এই রাস্তাটা বেশ ফাঁকা থাকে বলে আমার এই রাস্তায় চালানোর ইচ্ছে ছিল যখন প্রথমবার আসবো তার জন্য। এবং প্রথমবার যখন এসেছি শখটা পূরণ করেই নি। একটু তো ভয় লাগছেই। ভয় লাগার মেন কারণ হচ্ছে আপ হিল ডাউন হিল, এবং যেহেতু নিজের বাইক নয়, নিজের বাইকে যে কনফিডেন্সটা পাওয়া যায় সেইটা তো আর রেন্টের বাইকে চট করে আসে না।
আস্তে আস্তে টার্ন বাই টার্ন শুরু হয়ে গেছে। 25 কিলোমিটার এখান থেকে মিরিক। আমরা মিরিকে প্রথমে যাব, মিরিক থেকে তারপরে মাঝিদুরে বেরোবো। ইউটিউবে দেখতাম যে এই রকম নদীর ধারের ব্রিজগুলো মোটো ব্লগাররা বাইক নিয়ে ক্রস করছে, বিশেষত হিমালয়ান নিয়ে, এবং সেই রাস্তার ওপর দিয়ে আমিও ক্রস করছি। এটা কিন্তু এক অদ্ভুত ব্যাপার, এক অদ্ভুত ফিলিংস। দুর্দান্ত কিন্তু ওয়েদারটা হয়ে রয়েছে, একটুকু রোদ নেই, মেঘলা হয়ে রয়েছে, তবে কিন্তু সেই রকমভাবে গরমও লাগছে না, মানে একটুকু ঘাম হচ্ছে না, যেটা মেন জিনিস, যে কোনো কষ্ট হচ্ছে না, যার জন্য এইখান থেকে আমরা আরামসে বেরিয়ে যাচ্ছি এবং একটুখানি মাঝখানে দাঁড়াবো, একটু ব্রেকফাস্ট করব। অ্যাকচুয়ালি কথা আছে না, মানে আমি এটা মানি যে মঞ্জিল তো সবকো পানা হয়, লেকিন সফর কা মজা তো হমে লেনা হয়। আমি ওই ফর্মুলাতেই চলছি এবং চেষ্টাও করি ওই ফর্মুলাতে চলার। কখনো কখনো সেই ফর্মুলা ম্যাচ করাতে পারি না, সেটা আমার কপাল। আর আমার কপাল। এতক্ষণ তো বাইকটা খুব দারুণ চলছিল, খুব স্মুথ চলছিল, স্বপ্নের বাইক ছিল, সবকিছুই ঠিক ছিল, কিন্তু এখন যেই আফিল চড়া শুরু করছি, এই রকম একটা গিয়ার বক্সে আমার মনে হচ্ছে আওয়াজ হচ্ছে। যেই পাওয়ার দিচ্ছি, যেই একটু পুল করার চেষ্টা করছি, একটু সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ারে হাই আরপিএম এ যাচ্ছি, এই রকম আওয়াজ শুরু হচ্ছে। দেখো কত বাদর, এখানে বাদরের মেলা বসেছে। এবং সমস্যা হচ্ছে যে বাইক রেন্টাল সার্ভিসে কলও করতে পারছি না। একটা জায়গায় দাঁড়িয়ে কল করার চেষ্টা করলাম, কিন্তু সেইখানে এমন টাওয়ারের অবস্থা, এখনো অবধি টাওয়ার পুরো নীল। আমি জানি না কতক্ষণে টাওয়ার পাবো। টাওয়ার পেলে ওনাদেরকে ফোন করে এই প্রবলেমটা বলতে হবে, কারণ এই রকম বাইকের কন্ডিশন নিয়ে তো আমরা যে যে অফবিট জায়গাগুলোতে যাওয়ার, এই যে শুরু হলো, যে যে জায়গাগুলোর প্ল্যান করছি সেটা তো যাবে না। সামনে একটা শার্প টার্ন রয়েছে, আমাকে ফার্স্ট গিয়ারেই উঠতে হবে, কোনো অপশন নেই। যেই এনজয়টা করতে এসেছিলাম, যে খুব আরামসে পাহাড়ের মধ্যে দিয়ে বাইকটা চালাবো, সেই এনজয়টা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ বাইকটাতে এই যে আওয়াজটা হচ্ছে, যেটাতে খুব ইরিটেশন হচ্ছে এই যে, এবং যেই আফিল করা হচ্ছে তখনই, এবং সামনে প্রচন্ড কার্ভ রয়েছে। এই কার্ভগুলো দিয়ে যাওয়ার সময় এই যে সামনে একটা ব্লাইন্ড কার্ভ, পুরো দেখতে পারবে এক্ষুনি কার্ভটা কি রকম ধরনের ব্লাইন্ড। সেই কার্ভ ধরে যেই যেতে যাবো, এই দেখো ও, এতদিন ধরে যেই জায়গাটার স্বপ্ন দেখতাম, যে যেই জায়গাটা দিয়ে আমরা পাস করব বাইক নিয়ে, সেই জায়গায় অলরেডি চলে এসেছি, এবং পুরো জায়গাটা মেঘে ঢাকা, চায়ের বাগান চারিদিকে, এবং আমরা সেই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। মানে এক অসাধারণ ফিলিং। এই রকম ফিলিং আমার আগে কখনো হয়নি। এই রকম মেঘের মধ্যে এত হাই অল্টিটিউডে বাইক চালানো, মোটামুটি এত কুয়াশা যে আগের 10 মিটারে কি রয়েছে সেটা কিন্তু আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না, এত কুয়াশা এখানে। শুধু এই বাইকের জন্য এত মুডটা খারাপ হয়ে যাচ্ছে, এত ভালো জায়গায় এসে, এত সুন্দর একটা সিনিক জায়গার মধ্যেই এসে, আরে বাপরে বাপ, একদিকে কুয়াশা, তার মধ্যে ধোঁয়া, দুটো মিলিয়ে সালা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। মাঝিদুরে যাওয়ার পথে এখন আমরা মিরিকের রাস্তায়। মিরিক এখান থেকে আর মাত্র 20-25 মিনিট, এবং আমাদের বাইকটার কি প্রবলেম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। কি অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে সেটা আমরাও জানি না, কিন্তু খুব ঘরঘরানি আওয়াজ হচ্ছে গিয়ার বক্স থেকে এবং বিরক্ত লেগে যাচ্ছে। তাই মাঝখানে ভাবলাম এত সুন্দর ভিউ, মাথা গরম করে লাভ নেই, একটুখানি দাঁড়াই, একটু ছবি টবি তুলি। এবং সবচেয়ে বড় বিষয়, মেঘের মধ্যে দিয়ে মাঝখান থেকে মেঘ আসছে, মেঘ চলে যাচ্ছে, মেঘের খেলা চলছে এখানে। তাই এইখানে দাঁড়িয়ে কিছু ড্রোন শট নিলাম, চলো সেটা তোমরা চেক করে নাও। তারপরে আবার আমরা ব্যাক টু মোটো ব্লগ সেট আপ এবং চলে যাব মিরিকে। জাস্ট লুক এট দ্য ভিউ, লুক এট দ্য রাস্তা ভাই।
এত দুর্দান্ত রাস্তা, উফ, ওপর থেকে কি দারুণ লাগছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা মেঘ, তার মধ্যে হিমালয়ান গাড়ি, এবং দুজনে গল্প করতে করতে বেশ মজার সাথে সাথে এগিয়ে যাচ্ছি আমরা। প্রত্যেকবারই কোথাও না কোথাও ঘুরতে গেলে আমার কপালটা খারাপ হয়। আমাদের বাইকটা ব্রেকডাউন হয়ে গেছে, এতক্ষণ ঘর ঘর করে আওয়াজ হচ্ছিল, এখন ব্রেকডাউন। পকেট থেকে চেন পুরো খুলে গেছে, এই যে দেখাচ্ছি। পাহাড়ের মাঝখানে গাড়ি গিয়ারেও দাঁড়াচ্ছে না, কোনো রকমভাবে একটা বাড়ি এইখানে পেয়েছি ধাক্কাধাক্কি করে। এই রকম বাড়ির সামনে এই বাইকটাকে দাঁড় করিয়েছি। যেখান থেকে বাইকটা নিয়েছিলাম তাদেরকে ফোন করেছি, গ্যারেজের দিকেই যাচ্ছিলাম, কিন্তু তত দূরও আর হলো না যাওয়া। সেখান থেকে মেকানিককে ফোন করলাম, সে প্রথমে বললো 1.5 ঘন্টা লাগবে। তারপরে যার থেকে নিয়েছি ঋণ তাকে ফোন করলাম, সে বললো সে ফোন করে দেখছে। আপডেট জানাচ্ছি কি হচ্ছে, কখন পৌঁছবো জানি না। সকাল থেকে ব্রেকফাস্টটাও হয়নি, এবং এমন জায়গায় খারাপ হয়েছে যার আশেপাশে কোনো খাবারের দোকান নেই। এই দিকটাও পুরো খালি, এদিকটাও পুরো খালি। তো কিছুই করার নেই, শুধু একটুখানি ভিউ এনজয় করি। গাড়ি তো ব্রেকডাউন হয়ে গেছে, আর তার মধ্যে এখনও মেকানিক আসছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট না, আধ ঘন্টা হয়ে গেছে। তার জন্যই এখন নিচে গেলাম আমি। তো মোমোর দোকান ছিল, সেখান থেকে 50 টাকা দিয়ে 2 প্লেট মোমো নিলাম, মানে 50 100 টাকা। এবং মোমোর সাথে যে চাটনিটা দিয়েছে সেইটা অসাধারণ। এখানকার এই চাটনি, মানে পাহাড়ের চাটনি, ইজ লাইক মুখে জল চলে আসছে, এবং যেরকম ঝাল সেরকম শরীরটাকেও গরম করে দেয়। ফাইনালি কাজ শুরু হয়েছে। বললো চেনটা লুজ ছিল, যার জন্য চেনটা নিচে লাগছিল, যার জন্য অত আওয়াজ হচ্ছিল। যাই হোক, যদি ঠিক হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড। আমরা তাহলে একেবারে মিরিক হয়ে মাঝিদুরা চলে যাবো, দেখা যাক কত তাড়াতাড়ি ঠিক হয়। মেকানিক দাদা যা গাড়িটা দেখে বললো, তাতে বললো যে চেনটা খুব লুজ হয়ে গেছিল, আর চেন পকেটটার অবস্থা খারাপ, যার জন্য এই আওয়াজটা হচ্ছে। তো শুভজিৎ দাকে ফোন করলাম যে কি করবো। শুভজিৎ দা বললো আমি মিরিক থেকে একটু দূরেই আছি, তা এই হয়তো এসে নয় চেঞ্জ পকেটটা চেঞ্জ করিয়ে দেবে বা নতুন গাড়ি দিয়ে দেবে, দেখা যাক কি হয়, যেটাই হবে আপডেট দেবো। যাওয়ার রাস্তাটা তো বেশ এখন এনজয় করছি, কারণ আর গাড়িতে সমস্যা হচ্ছে না, আর গাড়িতে ওই খটখটানি আওয়াজটা আর হচ্ছে না, যেটা এতক্ষণ ধরে মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল সেটা নেই। তার জন্য এনজয়ও করতে পারছি আর মজাও লাগছে। পকেট খারাপ এবং চেনটাও অল্প অল্প ড্যামেজ হয়েছে, যার জন্য শুভজিৎ দা এতক্ষণে এলো। এখন প্রায় 4:45 বাজে, এবং শুভজিৎ দা এসে একটা গ্যারেজে নিয়ে যাচ্ছে, যেখানে বললো যে চেন পকেট এবং চেন সব কিছুই চেঞ্জ করে দেবে। তো ওটা করিয়েই ফটাফট বেরোবো। ফাইনালি গাড়িটা ঠিক হলো পুরো। শুভজিৎ দা এসে চেন পকেট, সামনেরটা, পেছনেরটা এবং সাথে চেন, 3টে জিনিসই চেঞ্জ করে দিল, এবং গাড়ি এখন স্মুথ মাখনের মতো এগোচ্ছে। এবং তার সাথে সাথে যেটা গুগল ম্যাপে রাস্তা দেখাচ্ছিল মাঝিদুরার, বললো ওটা দিয়ে যেতে না, ওটার থেকে 3-4 কিলোমিটার হয়তো এক্সট্রা পড়বে, কিন্তু পশুপতিনগর হয়ে যেতে, যেটা দিয়ে গেলে নাকি অনেক ভালোভাবে রাস্তা বেটার, যার জন্য আমরা যেতে পারবো। তোমাদেরকে বলে রেখে এখানে কিন্তু যথেষ্ট চড়াই উতরাই রয়েছে, এবং যার ফলে ফার্স্ট গিয়ার ম্যাক্সিমামটাই ফার্স্ট গিয়ারে চালাবে। ফার্স্ট গিয়ার ছাড়া খুব বেশি চালানোর মতো পরিস্থিতি নেই। যেখানে দেখবে প্লেন রাস্তা সেখানে সেকেন্ড বা ম্যাক্সিমাম থার্ডে, মানে হিমালয়ানের ক্ষেত্রে বলছি। কারণ এই রাস্তাটা আমি একটু সেকেন্ড গিয়ারে টানলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু যেই টার্নিংয়ে যাচ্ছি তখন কিন্তু ডেফিনেটলি একদম ফার্স্ট গিয়ারে চালানো দরকার। আমাদের এখান থেকে পশুপতিনগর 5.2 কিলোমিটার। আমরা পশুপতিনগরে এক্স্যাক্টলি যাব না, পশুপতিনগরের আগে থেকেই আমরা অন্য রাস্তা ধরে নেব। জানি না কখন পৌঁছবো, অন্ধকার হয়ে যাচ্ছে। এটাই যদি অন্ধকার না হতো আমার কোনো চিন্তা থাকতো না, আমি আরেকটু রিল্যাক্সে চালাতে পারতাম। কিন্তু যেহেতু এটা অন্ধকার হয়ে যাচ্ছে, তাই একটুখানি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যাতে অন্ধকার হওয়ার আগে পাহাড় থেকে নেমে পড়তে পারি।
এই বাঁদিকে গেলে পশুপতি এবং আমরা যাব ডান দিকে মাঝিদুরের দিকে, অর্থাৎ লেপচা জগতের দিকে। এইখান থেকে আর 12 কিলোমিটার লাগবে হচ্ছে 29 মিনিট। আমরা 6:35 নাগাদ পৌঁছবো হয়তো। এইবারে আবার রয়েছে ডাউন হিল। এই পাহাড়ের মজাটাই আসলে, একবার আপ হিল, একবার ডাউন হিল, কার্ভ। প্রথম কার্ভে কিন্তু বেশ ভয় লাগছিল আমার, কিন্তু এখন কার্ভ আমি এনজয় করছি। এখন মানে কার্ভে বাইক চালালে না একটা অ্যাড্রিনালিন রাশ হয়, সামনে থেকে কি আসছে বা, এবং সেইটাকে কাটিয়ে যাওয়ার মধ্যে যে একটা মজা রয়েছে বা একটা অ্যাডভেঞ্চার রয়েছে, যে অ্যাড্রিনালিন রাশটা হয় যে এই কার্ভ এলো, এইবারে কাটালাম এবং স্মুথলি উঠে গেলাম, সেই মজাটা কিন্তু এখন আমি পাচ্ছি। আগে পেতাম না, আগে ভয় পেতাম। এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। মানে যতক্ষণ না বাড়ি থেকে আমরা বেরোবো, যতক্ষণ না আমরা একটুখানি নিজেকে চ্যালেঞ্জ করব যে কোনটা কি করা দরকার বা কোনটা আমি করতে পারবো বা পারবো না, সেটা আমরা কখন বুঝবো? বাড়িতে বসে তো বুঝতে পারবো না, কারণ বাড়িতে বসে থাকলে আমরা শুধু ভেবেই যাব। তাই একটুখানি বেরিয়ে চেষ্টা করো। দেখো কি আর হবে, তুমি একটু পড়েই যাবে, তোমার হাত পা নয় ভেঙেই যাবে যদি নেগেটিভ ধরি। আর যদি পজিটিভ ধরি তাহলে তুমি এত দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স করতে পারবে। যখন বন্ধু বান্ধবরা সবাই মিলে বসবে, সবাই যখন বলবে, যদি আইটির বন্ধু বান্ধব বা ম্যানেজমেন্টের বন্ধু বান্ধব হয় যে আমি তো ভাই অফিসে বসে এই করি ওই করি, তুমি তখন বলতে পারবে যে ভাই আমি কিন্তু কার্ভে ভাঁজ মারি, তা আবার সেটা নর্থ বেঙ্গলে বা নর্থ বেঙ্গল ছাড়াও যে কোনো জায়গায়। আমরা এবার যে কোনো মাউন্টেন এরিয়াতে, হিমালয়তে, অ্যাকচুয়ালি এটা তো হিমালয়ারই একটা পার্ট, তার জন্য বলতে পারবো আমি হিমালয়ের কিন্তু কার্ভে এইরকম ভাবে টার্ন মারি। আমরা চলে এসেছি এখন সীমানা বাজারে। জায়গাটা সীমানা এবং সীমানার যে বাজার, এবং এই সীমানা থেকেই আমাদের যেতে হবে আমাদের মাঝিদুরের দিকে আরো 6.1 কিলোমিটার। হোমস্টেটা প্রায় 6 কিলোমিটার। এইখানেও দেখছি প্রচুর হোমস্টে। অন্ধকার নেমে আসছে, যেটা একটা চিন্তার বিষয়। 15 মিনিটে চুপচাপ যদি একটু আলো থাকে আমি নিশ্চিন্তে ঢুকে যেতে পারবো। অলরেডি প্রায় 6:30 বাজতে যায়। বা জায়গাটা বেশ সুন্দর। তো 6:23 বাজে, হয়তো আমরা 6:45-7টার মধ্যে পৌঁছে যাব। আর বেশ ঠান্ডা লাগছে। এবার অনেকটাই উঁচুতে চলে এসেছি এবং এটা আমরা কাছাকাছি নেপালের দিকে যাচ্ছি, কিন্তু ফলে ঘুম এখান থেকেও যাওয়া যায়, সেটা 16 কিলোমিটার। এই 24 কিলোমিটার দার্জিলিং এখান থেকে। এইবারে একটু ভিজিবিলিটির আমার খুব সমস্যা হচ্ছে। সীমানার পর থেকে কিন্তু রাস্তাটা বেশ ভালো, মানে খুব আপহিল বা খুব ডাউনহিল নয়। এই যে আমি দেখো সেকেন্ড গিয়ারে গাড়ি রেখেছি, গাড়ি কিন্তু কুড়ি ফুড়িতে নিজে থেকেই নিচে নামছে। এবং রাস্তায় একদম এই যে পাইন গাছের মধ্যে দিয়ে, দু সাইডে পাইন গাছ, পাইন ফরেস্ট, এবং তার মধ্যে দিয়ে। তবে এই পাইন গাছ বা পাইন ফরেস্ট এই রকম ভাবে দেখে লাভ নেই, পাইন জঙ্গলের ভেতরে যেতে হবে। তা বলে লেপচা জগতের মতো ওরকম ক্রাউডেড জায়গায় গিয়ে লাভ নেই। এমন জায়গায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে, যেই জায়গাটায় কিন্তু পাইন বনের ভেতরে হাঁটতে পারবে এবং পুরো লাশ গ্রিন ঘাস রয়েছে সেখানে। এই সোজা চলে গেলে ঘুম বা দার্জিলিং, এবং আমাদের যেতে হবে এইখানে কোন দিকে, লেপচা জগতের ঘুম দার্জিলিং। এবং আমরা এইখান থেকে যাব হচ্ছে মাঝিধুরার জন্য। চলো, নামতে তো হবেই। ফাইনালি এত ঝড় ঝঞ্ঝা পেরিয়ে, গাড়ি খারাপ করে অ্যান্ড গাড়ি ঠিক করে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, যেটা মাঝিধুরায়, এবং নাম হচ্ছে রাঞ্জু হোমস্টে।
এইখান থেকে তোমরা ভিউ পেয়ে যাবে এবং পাশে একটা মাঠ রয়েছে যেখান থেকে পাইন ফরেস্টে যাওয়ার রাস্তা রয়েছে, সেটা কালকে সকালে দেখাবো। গাড়ি যেহেতু খারাপ হয়েছিল, একটু দেরি হয়ে গেছে, তাই আমরা 7টার সময় এখন এসে পৌঁছলাম আমাদের হোমস্টেতে। হোটেলের বারান্দা দিয়ে বাইরের ভিউ উপভোগ করতে করতে রাত কেটে গেল। সকালে চোখ খুলে দেখলাম এই রকম দুর্দান্ত ভিউ। সেই গল্প এবং এই গ্রামের ঘোরাফেরা, থাকা, খাওয়া নিয়ে আসবো পরের সপ্তাহে। ততক্ষণ আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।